বাংলাদেশের এই বিগত ১ বছরের রাজনীতিকে যদি আমরা আসলে একটু বিশ্লেষণ করি, এটাকে কোনো ভাষায়, কোনো ব্যাকরণে, কোনো বিশেষণে এটাকে রাজনীতি বলা যায় না। যে ভাষার ব্যবহার এখন বাংলাদেশে চলছে, যে রাজনৈতিক চর্চা চলছে এবং যে হিংসা প্রতিহিংসার বীজ বাষ্প এই দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটা থেকে আসলে কি আমরা উত্তরণ ঘটাতে পারবো কিনা, বা বা আমরা একটু কি দীর্ঘস্থায়ী কোনো মানে নিজেদের মধ্যে অন্তর্কল হয়ে পতিত হলাম কিনা, সেটা এখন সবচেয়ে বড় ভাবার বিষয়। রাজনৈতিক শিষ্টাচার বলতে এখানে কিছু নেই। কতিপয় টোকাই, কতিপয় বস্তির ছেলে, কতিপয় নোংরা মানসিকতার ছাত্র নামের, এগুলোকে ছাত্র বলা যায় না, কারণ ছাত্রদের ভাষা তো এই ধরনের হওয়ার কথা না। তো তাদের হাতে যখন রাজনীতি চলে যায় এবং শুধুমাত্র ক্ষমতার লোভে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা তাদের কাছে এই ধরনের আস্ফালনকে আশকারা দিচ্ছে, তাদের ভবিষ্যৎ যে খুবই সংকটময়, সেটা বোঝার কোনো অবকাশ নেই। আপনি যাদের সাথে কথা বলবেন, উঠা বসা করবেন, যাদের সাথে আপনি সম্পর্ক স্থাপন করবেন, আপনি কেন এটা পার্সোনাল লাইফে হোক বা সামাজিক লাইফে হোক অথবা আপনার ফ্রেন্ড সার্কেলে হোক, আপনি কেন বেটার অপশন খুঁজেন, কেন বেটার চয়েস আপনাদের মনে করেন যে তুমি ভালো মানুষ, ভালো ফ্রেন্ড, ভালো বয়ফ্রেন্ড, হোয়াট এভার থিং, সবসময় মানুষ বেটারটাকে খুঁজছে। কিন্তু আমাদের দেশে কি এখন যারা রাজনীতি করছেন, আপনাদের কাছে কি কেউ বলতে পারবেন আজকে যারা আমরা বিভিন্ন টিভি স্ক্রিনে বা সব জায়গাতে যাদেরকে দেখছি, আর দ্য পলিটিশিয়ান, তারা যে ভাষায় কথা বলছে, তাদের যে আচার আচরণ, তাদের যে চিন্তা ভাবনা, সেটা কি কোনোভাবে একজন রাজনীতিবিদের চিন্তা ভাবনার সাথে যায়? এই সশস্ত্র হিংস্র নোংরা মানসিকতার মানুষগুলো, তারা কোন হিসাবে নিজেরা নতুন বাংলাদেশ গড়বে বলে? এটা আমার আমার কাছে অন্তত মনে হয়। জি, সঞ্জয় দে, আমাকে কি একটা জিনিস বলতে পারেন নাকি যে যারা আজকে ধরেন ঢাকার কথাই যদি ধরি, যারা আজকে আন্দোলন করছে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে পুরো রণক্ষেত্র বানিয়েছে ঢাকা শহরকে, এদের মধ্যে কি ওই শিক্ষার্থীরা আছে যারা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে? এখন একটা বিষয় হচ্ছে, আপনি তো আলাদা করতে পারবেন না, আমরা তো জানি না আসলে যেই নারী শিক্ষার্থী, মানে উনি শিক্ষার্থী কিনা, সে হ্যাঁ শিক্ষার্থী, উনি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, সেটা আমি দেখেছি একটু পরে। তো সেটা মানে একজন শিক্ষার্থী শিক্ষার্থী আপনি মানে পরের কথা, একজন মানুষ আসলে একটা সভ্য মানুষ, একটা মানে সমাজের মধ্যে যারা আসলে বসবাস করি আমরা একসঙ্গে, তাদের জায়গা থেকে আমি তো আসলে মানে খুবই একভাবে বিষণ্ণ বোধ করি যে এই ভাষা, যেই ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে, সেই ভাষা আসলে অনেকে বলছেন যে এটা জেনজির ভাষা। মানে আমি তো আসলে মানে সারা পৃথিবীর কোথাও দেখি না যে জেনজি যারা আছেন তারা এই পরিমাণ উৎকট একটি মনোভাব নিয়ে আর কি এইরকম ভাষার ব্যবহার গুলো করেন, সেটা আমি দেখি না। যেটা এবং আমরা এইগুলোকে যারা আশকারা দেই, যারা দিয়েছি একটা সময়, 1 বছর আগেও দিয়েছি, এখনো যারা অল্প অল্প করে হলেও দেই, তারা আসলে সোসাইটিকে মানে আমি মানে এটা এক সময় আসলে আজকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ওইখানে একজন করছে, সেটা কিন্তু এক সময় মানে আমারও তো সন্তান আছে, তারা এক সময় আমার বাড়ির ভেতরে এসে আমাকে বলবে, মানে আমি একজন অভিভাবক হিসাবে আসলে ওইটা আমাদের তাহলে নিতে মানে প্রস্তুত থাকতে হবে। এবং সেটা করছে, আমি মানে কারণ নাম উল্লেখ করতে চাই না, আমি বড় একজন শিক্ষাবিদের মানে দৃশ্যই দেখেছি, যার মেয়ে হচ্ছে তার বাবাকে ঘরের মধ্যে খুবই উৎকট ভাষায় কিছুদিন আগে লাইভ করেছেন এবং সেই দৃশ্য ভাইরাল হয়েছে। এটা আমাকে আসলে খুবই আঘাতপ্রাপ্ত করে। আমি আসলে এতে মোটেই সন্তুষ্ট হতে পারি না, খুশি হতে পারি না। তার রাজনৈতিক পরিচয় কি থাকলো বা না থাকলো সেটা আমি মনে করি না কোনো কিছু। আমি আসলে একটা সামাজিক ভয়ঙ্কর ব্যাধি হিসাবে দেখতে পাই। এবং আপনি যে এই যে আজকের যে শিক্ষার্থীরা যেই কথায় কথায় বিভিন্ন রাস্তা অবরোধ করছেন, এই করছেন সেই করছেন, এটা আসলে এমন একটা জায়গায় চলে গেছে, এটা আসলে শিক্ষার্থীদের জায়গা তো আর আটকে নাই। আপনি খেয়াল করে দেখেন, 5 আগস্টের পরপরই প্রথম সবচেয়ে বড় দাবিটা হয়ে উঠেছিল হচ্ছে অটো পাস দিতে হবে।
স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা হচ্ছে সচিবালয়ের ভেতরে ঢুকে গিয়ে তারা হচ্ছে যে অটোপাসের দাবি, তখন সেটা মেনে নেওয়া হলো। সেই সময় হচ্ছে যে নানান ধরনের যুক্তি আমরা বড়রাই দিয়েছি যে তারা এই করেছে সেই করেছে নানান কিছু করেছে, তাদের এটা দেওয়া উচিত, এরকম বহু লোককে দাঁড়াতে দেখেছি। এই যে এক ধরনের মব কালচার, সেই মব কালচার শুধু কিন্তু পেটানির মধ্যেই সীমাবদ্ধ নাই, মানুষকে হত্যা করার মধ্যেই সীমাবদ্ধ নাই, এটা সামগ্রিক একটা ক্যান্সারে পরিণত হয়েছে। যেই কারণে আপনি কখনো দেখেন মানে অটো পাসের জন্য ছাত্ররা ঢুকে যাচ্ছে, কখনো দেখেন যে তাদের কি বলে বিসিএস পরীক্ষায় এই করতে হবে, প্রিলিমিনারি। এখন আজকে একটা দাবি দেখলাম যে যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার দাবি তোলা হচ্ছে। মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর আসলে, মানে এটাকে অদ্ভুত বলার জায়গাতেও এখন আর নাই আমরা। ফলে এই শিক্ষার্থীরা আজকে যেটা করছেন এটা নতুন কোনো কিছু না, এবং এই রাস্তাটা আসলে আমরা বড়রা খুলে দিয়েছি তাদের জন্য, এবং সেইটার জন্য আলটিমেটলি বড় ছোট সবাইকে এখন সাফার করতে হচ্ছে, এবং সামনে এটা আরো ভয়াবহ আকার ধারণ করবে। মানে আর কত ভয়াবহ আকার ধারণ করবে, আমাকে আজকে একজন বলছিলেন যে আসলে কতটা ভয়াবহ আর সামনে আরো অপেক্ষা করছে সেটি নাকি আমাদের কল্পনারও বাইরে। আমি আমি বলবো কি যে আমি আতঙ্কিত বোধ করি ভেবে ভেবে যে আর কত ভয়ঙ্কর হবে। তানভীর হায়দার, আজকে বুয়েট এত উত্তপ্ত হয়ে উঠলো কেন? তারা কেন এতটা মারমুখী উঠলো? আমি দেখলাম যে আপনার ফাহাদের ভাই তিনি বলছেন তাকেও মেরেছে, এরকম আরো অনেকে বলছে যে তারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছিল কিন্তু পুলিশ তাদেরকে বেধড় মারপিট করেছে। কেন মানে বুয়েটের উপরে এত চড়াও হলো কেন? অ্যাকচুয়ালি সুতনাপা, এই 5ই আগস্টের পরে বাংলাদেশের সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত যে খাতটি সেটা হলো শিক্ষা, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সন্তানরা। এবং আপনারা দেখেন ভাই যে কথাটি বলছিলেন যে এই যে অটো পাস দিয়ে শুরু হলো, এখন কোনো কিছু ঘটলেই রাজপথ মানে 10-15-20 জনে মিলে শাহবাগ অবরোধ করে ফেলে, সেখানে সায়েন্স ল্যাব অবরোধ করে ফেলে, যে যেখানে পারে বসে যায়। এরা শিক্ষার্থী, এরা জুলাই যোদ্ধা, এদের অনেক টাইটেল আছে, করে এরা নানা ধরনের মব তৈরি করছে পুরো বাংলাদেশ। আর আমি বলবো যে প্রফেসর ইউনূস, আপনারা জানেন যখন কোনো ঘটনা ঘটায় ওনার প্রত্যেকটা ঘটনার পিছনে উদ্দেশ্য আছে। এই আজকে পুলিশের যে লাঠিচার্জটি শাহবাগে করা হলো, আপনি কি মনে করেন যে এটা সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে সিগন্যাল না দিলে তারা বুয়েটিকে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করবে? এই সময়ে পুলিশের এত বড় সাহস হয়েছে? আমার তো মনে হয় এটাকে ডেফিনেটলি নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে লাঠিচার্জ করার জন্য, এবং দ্যাটস ওয়াই তারা এই কাজটি করেছে। এর কারণ সিম্পল, অনেকগুলো সূত্র আজকে মিলানোর চেষ্টা করে। আজকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যেটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা 15 অ্যামেন্ডমেন্টের যে কিছু অংশ তারা রিভাইভ করেছিল, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন এবং গণভোটের যে বিধান, এই দুইটা ব্যবস্থা তো তারা রিভাইভ করেছে হাইকোর্টের আদেশ। আজকে কিন্তু অ্যাপিলেট ডিভিশনের 26 এবং 27 তারিখে ফুল ডে হিয়ারিং হয়েছে। আজকে অর্ডার দেওয়ার কথা ছিল, যেটাকে অলরেডি অক্টোবরে নিয়ে যাওয়া। এখানে একটা আলোচনার বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আসছে কি আসছে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ইউনূস সাহেবের ভবিষ্যৎ, এটা কিন্তু একটা আলোচনার বিষয় আছে। এখন সারাদিন কিন্তু আজকে এই বিষয়টার উপর থেকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া হলো কি বুয়েটের ছাত্রদের উপরে পুলিশের নৃশংস হামলার মাধ্যমে। মানুষ কিন্তু, আমরা কিন্তু এখন কথা বলতেছি কোনটা নিয়ে? বুয়েট নিয়ে, যে আজকে কেন তাদেরকে পিঠালো, যারা নিয়োগ করলো তাদেরকে কেন ইউনূস চড়া হলো। কিন্তু যে ঘটনাটি আজকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে ঘটে গেছে, সেটি কিন্তু রাষ্ট্রের দৃষ্টির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রত্যেকটা জিনিস দেখেন, এই বিগত একটি বছর এমন কোনো দিন গিয়েছে যে আমরা একটা থেকে একটা ভয়ঙ্কর বিভৎস ঘটনা দেখিনি, এবং প্রতিদিনই এমন এমন ঘটনার জন্ম হয় যার কারণে আমরা গতকালকে কি ঘটনা ঘটেছিল সেটা ভুলে গেছি। শিশু আসিয়ার কি বিচার হয়েছে? শিশু আসিয়ার যারা ধর্ষণকারী তাদের কি সাজা হয়েছে? 3 মাসে তো সাজা হওয়ার কথা ছিল। বাংলাদেশ কি শিশু আসিয়ার ধর্ষকদের সাজা দিতে পেরেছে 3 মাসের মধ্যে? পারেনি। মাইলস্টোনে যে ছাত্রদেরকে এই বিমান দুর্ঘটনায় যে আজকে কতগুলো ছাত্র নিহত হলো তার সংখ্যা কি আমরা জানতে পেরেছি?
এখন কি মিডিয়া কথা বলছে মাইলস্টোন নেই? আওয়াজ নেই। গোপালগঞ্জে যে নৃশংসভাবে সেনাবাহিনী যে ওখানে গণহত্যা চালালো, সেটা নিয়ে কোনো কথা আছে মিডিয়াতে? কোনো কথা নেই। তো প্রতিনিয়ত এমন এমন ঘটনা এই ইউনূস সাহেব জন্ম দিবে, যাতে করে এগুলো হচ্ছে রিটেন স্ক্রিপ্ট তার। এবং আমি আজ থেকে 1 বছর আগে যে কথাটি বলেছি, সেটা হচ্ছে যে এই ইউনূস সরকার ইচ্ছাকৃতভাবে পুরো বাংলাদেশে তার বাহিনী দিয়ে সে নানা ধরনের কেওয়াস সৃষ্টি করে রাখবে, সো দ্যাট আমাদের দৃষ্টিটা ওদিকে থাকে। এবং বিহাইন্ড দ্য সিন তিনি যে এজেন্ডা দিয়ে তাকে এখানে বাংলাদেশে পাঠানো হয়েছে, তিনি সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করবেন। এবং এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি যাদেরকে যাদেরকে সাথে নেওয়া দরকার, ঠিক তাদেরকে তিনি সাথে নিয়েছেন। এবং তিনি আনটিল এন্ড আনলেস ট্রাই করবেন এটাকে মানে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং যখন তিনি চূড়ান্ত পরিণতির দিকে না নিতে পারবেন, আলটিমেটলি উনি সবকিছু কেওয়াজ মিলে উনি ফেসে যাবেন। ভেরি ফাইন মর্নিং সে বাংলাদেশ থেকে চলে যাবে। এখানে কোনো সংস্কার নাই, কোনো নির্বাচন বলেন কিছুই, নাথিং এলস, অল আর ব্লাডি তামাশা ওভার দেয়ার। এখানে যা ঘটছে বাংলাদেশে, এখানে না আপনি যদি এখন আমাকে বলতে বলেন যে বাংলাদেশে কি কোনো সুশীল, বুদ্ধিজীবী, মানবাধিকার সংগঠন, সাধারণ বিবেকবান বর্জিত মানুষ, তারপর আইন বিভাগ কিছু আছে? নাথিং এলস, কিছুই নাই এখানে। এই যে বিগত 5ই আগস্টের আগে যেসব শিক্ষকরা রাস্তায় নেমে এসেছিল, শহীদ মিনারে এসেছিল, যারা এসে নিজেদের বুক কাঁপে না আসমান কাঁপে বলে বড় বড় বয়ান দিচ্ছিলেন, আজকে তাদের আসমান কাঁপে নাই। এই যে ছাত্রদেরকে বেধড়ক পিটালো, আজকে যে ছাত্রদের উপরে যে বেপরোয়া লাঠিচার্জ করা হলো, কই তাদের বুক কাঁপে নাই? আজকে জগন্নাথের সেই প্রফেসর এসে বলে নাই যে আমি জল্লাদের কসাইখানা বাংলাদেশ দেখতে চাই না? উনাদের আর্তনাদ আজকে জাগ্রত হয় না? এই যে বিগত 1টি বছর পুরো বাংলাদেশে আপনারা দেখেন, বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ঘটনা চলছে এখন, প্রতিদিন নদীতে 30 থেকে 40 জনের লাশ ভেসে উঠছে। কোথায়? এর মধ্যে 70, 60, 70% পরিচয় জানা যাচ্ছে না। গলা কাটা লাশ, এগুলা কাদের? এত মৃতদেহ থেকে ভেসে আসছে। এগুলো নিয়ে কেউ কথা বলে না। এগুলো নিয়ে কোনো মানবাধিকারের কোনো বয়ান নেই বাংলাদেশে, কোনো কিছু নাই। বিএনপি যে কত তাড়াতাড়ি আমাদেরকে ক্ষমতায় যেতে পারবো, এবং এর জন্য ইউনূসের সাথে যত আপোষ দরকার, প্রয়োজনে দেশ বিক্রি করে দাও, দেশের যত যেখানে সাইন করতে বলবে বিএনপি সাইন করবে। মুক্তিযুদ্ধ জাহান্নামের চৌরাস্তায় যাক, বলবে আমরা মুক্তিযুদ্ধের ঘোষকের দল, সাইনবোর্ড রাখবে। আর মুক্তিযুদ্ধকে রক্ষার জন্য, আপহোল্ড করার জন্য তাদের কোনো কর্মসূচি নেই। সব যখন আপনার দেখবেন ইয়ে হবে, তখন নেক্সট আন্দোলন আসবে কি জানেন? ফেসিস্ট ফিরে আসছে। মানে ট্রাম্প কার্ড তো একটা আছে, ফেসিস্ট ফিরে আসছে, আসো ঐক্যমত হবো, ঐক্যমত ফেসিস্টকে ঠেকাও। এই নাটক তো আমরা দেখতে দেখতে টায়ার্ড রীতিমতো।